নমস্কার শ্রোতা বন্ধু। গত ২ রবিবার কালীপুজো উপলক্ষে আমি আপনাদের কাছে কোনো পর্ব নিয়ে আসতে পারিনি। সেজন্য আমি দুঃখিত। আশা করছি আর এরকম হবে না। চেষ্টা করব। আজকে বকুল কথার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে আবার ফিরলাম। শুরু করছি আজকের পর্ব। নমিতার জীবনে নাটক ছিল না। নমিতা এক দিনহীন পরিচয়ের মধ্যে অতি সাধারণ জীবন বহন করছিল। নমিতার প্রাপ্তির ঘর ছিল শূন্য। তাই নমিতার মধ্যে থেকে প্রতিবাদ উঠেছিল। দিনে দিনে প্রবল হয়ে উঠেছিল সেই প্রতিবাদ। তাই নমিতা আকস্মিক এক নাটকীয়তায় মোড় নিয়ে ওর জীবনটাকেই নাটক করে তুলল। কিন্তু অনেক প্রাপ্তির গৌরব বহন করে আলোকোজ্জ্বল মঞ্চেই যাদের ঘোরাফেরা, তাদের মধ্যে থেকেও প্রতিবাদ ওঠে কেন? পারুলের ছোট ছেলে শোভনের বউ রেখার স্বামী তো তার সম্পত্তি ট্যাক্স খাজনা দিতে কসুর করেনি, তবু সে তার সম্পত্তিকে হাতে রাখতে পারছে না। 10 বছরের বিবাহিত জীবনযাপনের পর রেখা হঠাৎ আবিষ্কার করে ফেলেছে এই ফাঁকিতে ভরা দাম্পত্য জীবন বহনের কোনো মানে হয় না। অথচ এ যাবৎ সকলেই দেখেছে আর জেনেছে ওদের সেই জীবন একেবারে ভরা ভরন্ত। তাতে ফাঁকি বা কোথায়? ওপরওয়ালা মুক্ত সংসার, সুশীল পরিবার, বশংবদ স্বামী, বিনীত ভৃত্য, অগাধ প্রাচুর্য, অবাধ স্বাধীনতা, ছবির মতো বাড়ি, সাহেব বাড়ির মতো ড্রয়িং রুম, ফুলে ভরা বাগান, ফুলের মতো ছেলে মেয়ে, অনুরক্ত প্রতিবেশী, পদমর্যাদায় সমৃদ্ধ স্বামীর অনুগত অধস্তনের দল। এক কথায় যে কোনো মেয়ের ঈর্ষাস্থল এই জীবনে মণ্ডিত রেখা নামের মহিলাটি তো একেবারে পাদপ্রদীপের সামনে বিরাজ করেছে এতদিন, ঝলমলে মূর্তিতে। রেখার চলনে বলনে, আচার আচরণে, দৃষ্টির ভঙ্গিমায়, ঠোঁটের বঙ্কিম রেখায় উচ্ছ্বসিত হয়েছে সেই ঝলমলানির ছটা। হঠাৎ এ কি? জীবনভার নাকি দুর্বহ হয়ে উঠেছে তার। যে স্বামীর সঙ্গে তার চিন্তায় ভাবনায়, ইচ্ছায় বাসনায়, রুচিতে পছন্দে কোনোখানে মিল নেই, সে স্বামীর সঙ্গে একত্রে বসবাস তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। পারুল ছেলের পরাজিত পর্যুদস্থ মুখের দিকে একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে আস্তে বলে, তুই ঠাট্টা করছিস না তো শোভন? সেটা হলে আমার পক্ষে ভালো হতো অবশ্যই। শোভন আস্তে বলে, কিন্তু হঠাৎ তোমার সঙ্গে এমন ঠাট্টা করতে আসবো কেন বলো? ছেলেটাকে তোমার কাছে রাখতে এলাম, মেয়েটাকে ছাড়লো না, হোক সেটা বাপ মরার মতো আমার বাড়িতে মানুষ। পারুল মনে মনে কেঁদে উঠে বলে, তার মানে তোকে দুজনকেই ছেড়ে থাকতে হবে? তাছাড়া উপায় কি? পারবি? প্রশ্নটা করে ফেলে পারুল, কিন্তু করেই লজ্জিত হয়। সত্যি, না পারা শব্দটার কি কোনো অর্থ আছে? মানুষ কি না পারে? সেই প্রশ্নটাই করে শোভন। না পারা শব্দটার কোনো মানে আছে মা? তা বটে, কিন্তু ঈষৎ দ্বিধায় থেমে পড়ে অবশেষে মনে জোর করে বলে ফেলে পারুল, তোদের কি তাহলে ছাড়াছাড়িটা পাকা হয়ে গেছে শোভন? বেপরোয়া পারুলও ডিভোর্স শব্দটা মুখে আটকায়। সন্তানের বিধ্বস্ত মুখ বড় গোলমেলে জিনিস। শোভন অদ্ভুত একটু হেসে বলে, পাকাপাকি না, কোর্ট পর্যন্ত পৌঁছায়নি এখনো। এক্ষুনি ওঠাতে গেলে অসুবিধে আছে, তাতে অনেক হাঙ্গামা, জানো তো সবই। একজনকে মহা পাপিষ্ঠ প্রতিপন্ন করতে না পারলেও কাজটা সহজে হয় না। এটা তার থেকে সুবিধের, ধীরে ধীরে সিঁড়ি নামা। বছর 3 সেপারেট থাকতে পারলেই বিচ্ছেদটা অনায়াসে হবে।
কোর্ট আপত্তির পথ পাবে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। পারুল তবু যেন মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। হয়তো এই দূরে থাকার অবকাশে পরস্পরের অভাব অনুভব করে ভুল বুঝতে পারবে। হয়তো নিত্য সাহচর্যের বৃতৃষ্ণা ধুয়ে মুছে গিয়ে নতুন আগ্রহ অনুভব করবে। হয়তো ওই বাচ্চা দুটোই একটা দারুণ সমস্যা ঘটিয়ে ওদের সমস্যাকে লঘু করে দেবে। ছেলেটাকে ছেড়েই কি থাকতে পারবে রেখা? যে রেখা বরাবর সমস্ত পরিবেশটাকে সবলে চেপে ধরে রাখতে চেয়েছে আপন বাসনা মুঠির মধ্যে, যে রেখা কোনো দিন নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পায়নি, ছেলের জন্য মন কেমন করলেই সে প্রবল হয়ে উঠবে, আপন অনুকূলে স্রোতকে বইয়ে নেবে। শোভন ও হয়তো তখন কৃতার্থ হয়ে ভাববে, বাঁচলাম বাবা। একেবারে সব সম্ভাবনার মূলে যে একেবারে কোপ পড়েনি, এটুকুই আশার। শোভনের ছেলেটাকে একটা গল্পের বই দিয়ে গঙ্গার ধারের বারান্দায় বসিয়ে রেখে এসেছে, তাই কথা চালাতে অসুবিধে হচ্ছে না। ছেলের সামনে চায়ের পেয়ালাটা এগিয়ে দিয়ে পারুল বলে, কিন্তু তোদের এই রুচির অমিলটা হলো কখন? নিজেকে গলিয়ে টলিয়ে দিব্যি তো এক ছাদে ঢালাই করে ফেলেছিলি। ঈষৎ হালকায় হয় পারুল, ইচ্ছে করেই হয়। শোভন মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমার তাই মনে হতো? শুধু আমার কেন বাবা, সকলেরই হতো। সকলের কথা থাক, তোমার নিজের কথাই বলো। তা আমারই বা না হবে কেন বাপু? দেখে তো এসেছি কিছুটা, তোকে তো কোথাও খুঁজে পাইনি। শোভন চায়ের পেয়ালায় মনোযোগী হয়। পারুল আসতে বলে, কিন্তু নিজেদের হৃদয়ের দ্বন্দ্বই বড় হয়ে উঠল তোদের কাছে। ছেলে মেয়ে দুটোর কথা ভাববি না? আমাদের কাছে কথা ভাবছো কেন মা? আমি তো চেষ্টার ত্রুটি করিনি। বেশ, না হয় ওদের মার কাছেই, কিন্তু তোর কোনো রকমের সাধ্য হলো না ওটা ম্যানেজ করা? কই আর হলো, শোভন বলে, সব কিছুরই শেষ পর্যন্ত তো একটা সীমা আছে মা, ম্যানেজ করারও আছে। তাহলে এখন দাঁড়াচ্ছে তুই তোর কাজের জায়গায় চলে যাচ্ছিস, বৌমা বাপের বাড়ি থাকছে, এবং ছেলেটা এখানে আর মেয়েটা সেখানে, অর্থাৎ ভাই বোনের যে একটা সুখের সঙ্গ, সেটা থেকেও বঞ্চিত হচ্ছে বেচারারা। মেয়েটা তবু মা পাচ্ছে, ছেলেটা তাও না। শোভন একটু হালকা গলায় বলে ওঠে, তেমনি বাবার মাকে পাচ্ছে। থাম তুই, পারুল প্রায় ধমক দিয়ে বলে, বাজে কথা রাখ। যে বাবার মাকে বেচারি জন্মে জীবনের চোখে দেখেনি বললেই হয়, তাকে পেয়ে তো কৃতার্থ হয়ে যাবে একেবারে। সত্যি, আমি তো ওটার মুখের দিকে তাকাতেও পারছি না। বুড়ো ধাড়ি দুটো মা বাপ তাদের হৃদয় সমস্যাকে এত জটিল করে তুলল যে ভেবে দেখছে না, ওদের মুখগুলো হেঁট হয়ে গেল। এত দিনের আনন্দের আহ্লাদের গৌরবের জীবন থেকে হঠাৎ যেন তোরা ওদের একটা দারুণ লজ্জার দুঃখের আর অপমানের জীবনে গড়িয়ে ফেলে দিলি। এই পৃথিবীতে ওদের পরিচয়পত্রটা কত মলিন বিবর্ণ হয়ে গেল, সে হুঁশ আছে? জীবনে কখনো ওরা মা বাপকে ক্ষমা করতে পারবে? পারলেই অবাক হব, পারবে না। সেই গ্লানির বোঝা তোদের জীবনকে ভারী করে তুলবে না? পারুল স্বভাবত কখনোই উত্তেজিত হয় না, কিন্তু এখন পারুলকে উত্তেজিত দেখালো। শোভন বিধ্বস্ত গলায় বলে, জানি তুলবে, অসহনীয় করে তুলবে, কিন্তু আমি কি করব বলো? এসব যুক্তি যে দেখায়নি তা তো নয়। কিন্তু তোদের বিরোধটা কোথায় ঘটলো, কবে, কখন, কি সূত্রে? পারুল যেন জিনিসটাকে লঘু করে দেখিয়ে ছেলের মনের ভাবটা লঘু করে দিতে চায়, যেন দুটো অবোধ ছেলে মেয়ে ঝগড়াঝাঁটি করে নিজেদের ক্ষতি ডেকে আনছে, পারুল তাদের সামলে দেবে। শোভন হয়তো মায়ের এই মনোভাব বোঝে, হয়তো বা বোঝে না, ভাবে মা ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে পারছেন না।
শোভন তাই মার দিকে সরাসরি তাকিয়ে স্পষ্ট গলায় বলে, বিরোধ সর্বক্ষেত্রে, বরাবর, চিরদিন। তবু অবিরত চেষ্টা করে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টায় হেরে গেলাম। ও বলছে আমি নাকি কোনো দিন চেষ্টা করিনি। পারুলের একটা নিঃশ্বাস পড়ে, গভীর, গাঢ়। পারুল জানালা দিয়ে চোখ ফেলে দেখে শোভনের ছেলেটা গল্পের বইখানা মুড়ে রেখে গঙ্গার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। পারুলের হঠাৎ মনে হলো এর থেকে করুণ দৃশ্য সে বোধ করি জীবনে আর কখনো দেখেনি। পারুল নিজের ছেলের দিকে মুখ ফিরিয়ে বলে, হার মানলি? মানলাম, পারা গেল না। পারুল অন্য প্রসঙ্গে এলো, বলল, তোর ছেলে তো কেষ্ট বিষ্টু বাবাদের ছেলের রীতিতে বিলিতি স্কুলে পড়তো, এখানে ওর দশা কি হবে? এখন যে দশায় উপনীত হয়েছি তার সঙ্গে ম্যানেজ করতে হবে। ঠাকুমার হাতের বড়ির ঝোল খাবে আর বাংলা স্কুলে পড়বে। পারুল একটু কঠিন মুখে বলে, তার মানে যে কালকে তোরা সেকাল বলে নাক কোচকাতিস, সেই কালের থেকে এক পাও এগোসনি। তোরাও সে যুগের মতো ছেলেপুলেগুলোকে নিজেদের জিনিসপত্র ছাড়া আর কিছুই ভাবিস না, অথবা তোদের খেলনা পুতুল। সেকালেও তো এই ছিল, ওদের মুখ কে চাইতো? ওরা যেন নিজেদের শখ স্বাদ মেটানোর উপকরণ মাত্র, নিজেদের সুবিধে অসুবিধের বশেই তাদের ব্যবস্থা। কেমন? কিন্তু এ যুগে তো তোরা অনেক বড় বড় কথা বলতে শিখেছিস, ওদের জন্যে অনেক ব্যবস্থা, অনেক আয়োজন। কিন্তু দৃষ্টিভঙ্গিটা বদলালো কি? সন্তানের জন্য যে স্বার্থত্যাগের দরকার আছে, যে অহংকার ত্যাগের দরকার আছে, তা তো ভাবছিস না তোরা। একালের মা বাপ তোদের সুবিধের অনুপাতে ওদের জীবনের ছক। এতদিন তোরা ওকে তোর পদমর্যাদা আর ঐশ্বর্যের মাপকাঠিতে ফেলে খাওয়া শোয়া পড়ায় খেলায় প্রতিটি ব্যাপারে সাহেব করে মানুষ করছিলি। হঠাৎ এখন তোদের ইচ্ছে বাসনার ছাদে ফেলে ওর জন্যে ঠাকুমার হাতের বড়ির ঝোল আর পাত্তারি বগলে পাঠশালে যাওয়া বরাদ্দ করছিস। আবার যদি হঠাৎ খেয়াল হয়, হয়তো মাথা ন্যাড়া করে ব্রহ্মচর্য আশ্রমে পাঠিয়ে দিবি, অথবা একেবারে পাশা উল্টে ফেলে ছুঁচলো জুতো আর ড্রেন পাইপ প্যান্ট পরিয়ে আমেরিকায় চালান করে দিবি। ওরও যে একটা মন আছে, দেখবি না? আর সে মনে মা বাপের জন্যে কি সঞ্চিত হচ্ছে ভেবেও দেখবি না? শোভন একটা গভীর নিঃশ্বাস ফেলে। শোভন বলে, ভেবো না মা, এসব কথা আমি ভাবিনি, অথবা রেখাকে বোঝাতে চেষ্টা করিনি। কিন্তু কিছুতেই যদি না বোঝে কি করব বলো? তাহলে ছেলেটাকেও ওর হাতে তুলে দিয়ে নিজে একেবারে দেউলে বনে যেতে হতো। পারুলের মনটা বেদনায় টনটন করে ওঠে। পারুলের নিজের বক্তব্যের জন্য লজ্জা হয়। সত্যি নিতান্ত নিরুপায় হয়েই তো মায়ের কাছে ছুটে এসেছে বেচারা। এখানে তো অহমিকাকে বড় করে তোলেনি। পারুল অতএব বাতাস হালকা করবার চেষ্টা করে, বলে ওঠে, তা বৌমার এতই বা কাঠজেদ কেন বলতো বাপু? তুই এই বুড়ো বয়সে আর কারুর বউয়ের প্রেমে টেমে পড়ে বসিসনি তো? শোভন হঠাৎ মাথা হেঁট করে, তারপর আস্তে বলে, শ্রদ্ধা বলেও একটা বস্তু থাকে, ও সেটাকেও বরদাস্ত করতে পারে না। পারুল ছেলের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে দেখে। পারুল যেন রহস্যের মূল দরজা খুঁজে পায় হঠাৎ। তবে সেটা বলে ফেলে না, বলে, সেটা কি একটা বিরোধের বস্তু? শুধু সেটাই নয়, বললাম তো, প্রতি পদে রুচির অমিল। এ জীবন ওর অসহ্য হয়ে উঠেছে। আমি সংকীর্ণ চিত্ত ও উদার, আমি গ্রাম্য ও আধুনিক, আমি ভগবান বিশ্বাসী, ওর মতে সেটা কুসংস্কার। পরদিন রাত্রে পারুল তার চিঠির কাগজের প্যাডটা নিয়ে বসল। শোভন ছেলে রেখে চলে গেছে, কারণ ছুটির শেষ তার। ছেলেটা পারুলের চৌকির কাছে আর একটা সরু চৌকির ওপর শুয়ে আছে। মশারির মধ্যে থেকে
বোঝা যাচ্ছে না ও ঘুমিয়ে পড়েছে না জেগে আছে। এখন খোলা জানলা দিয়ে গঙ্গার বাতাস এসে মশারিটাকে দোলাচ্ছে। কিন্তু সব দিন বাতাস থাকবে না, গুমোটের দিন আসবে। সেদিন কি হবে ওর? জন্মাবধি যার বিজলি পাখার হাওয়ায় অভ্যাস, পারুলের এই মফস্বলের বাড়িতে তো ও জিনিসটি নেই। শুধু ও জিনিসটি কেন, অনেক অনেক জিনিসই তো নেই যাতে ও অভ্যস্ত। প্রতি মুহূর্তেই কি বিদ্রোহী হয়ে উঠবে না ওর মন? অথবা নিজেকে হতভাগ্য বেচারি ভেবে ভেবে হীনমন্যতার শিকার হয়ে পড়বে না? আমার মনে হচ্ছে তাই হবে, লিখল পারুল। এরকম মৃদু আর চাপা স্বভাবের ছেলেমেয়েরা তাই হয়। পৃথিবীর প্রায় সব সমাজেই এরা আছে, এই হতভাগ্যের দল। আমাদের সমাজেও এলো। প্রতিরোধের উপায় নেই। কিন্তু বকুল, আমরা কি মেয়েদের এই স্বাধীনতারই স্বপ্ন দেখেছিলাম? আমরা, আমাদের মা, দিদিমারা? তুই তো গল্প উপন্যাস লিখিস, কত জীবন তৈরি করিস। আমার অভিজ্ঞতা সত্যি মানুষ নিয়ে, তাই আজকাল যেন ভেবে ভেবে বল পাচ্ছি না। এ যুগ কি ব্যক্তি স্বাধীনতা আর মেয়েদের স্বাধিকার প্রতিষ্ঠার বিনিময়ে এদেশেও সেই একটা হতভাগ্য জাতি সৃষ্টি করলো? পৃথিবীর সমস্ত সভ্য জাতিরা যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে, যে হতভাগ্যেরা শিশুকালে বাল্যকালে তাদের জীবনের পরম আশ্রয় হারিয়ে বসে ক্ষমাহীন নিষ্ঠুরতায় কঠিন হয়ে উঠবে, উচ্ছৃঙ্খল হবে, স্বেচ্ছাচারী হবে, সমাজদ্রোহী হবে, অথবা একটা হীনমন্যতায় ভুগে ভুগে জীবনের আনন্দ হারাবে, উৎসাহ হারাবে, বিশ্বাস হারাবে। বিশ্বাস হারানোর মতো ভয়ঙ্কর আর কি আছে বল? কদিন আগেও যে ছেলেটা জানতো না আমার এই রাজপুত্তুরের পোস্টটা চোরাবালির ওপর প্রতিষ্ঠিত, আমার রাজ্যপাট আবু হোসেনের রাজ্যপাঠের মতো এক ভুঁয়ে ফর্সা হয়ে যাবে, আজ আচমকা এই অবস্থায় পড়ে গিয়ে সে যদি পৃথিবীর ওপরই আর বিশ্বাস রাখতে না পারে, তাকে দোষ দেব কেমন করে? ভগবানের মারও অবস্থার বিপাক ঘটায়, কিন্তু তাতেও দুঃখ থাকে, বেদনা থাকে, হয়তো এক রকমের লজ্জাও থাকে, কিন্তু অপমান থাকে না, গ্লানি থাকে না। ও যখন ভাবতে বসবে তার এই দুর্দশার জন্যে দায়ী তার মা বাপ, যাদের কাছে এ যাবৎ নিতান্ত নিশ্চিন্ত হয়ে কাটিয়ে আসছিল, তখন ওর ভিতরটা কি জ্বালায় জ্বলবে ভাব। তোর মনে আছে বকুল, যেদিন হিন্দু বিবাহে বিচ্ছেদের আইন পাশ হলো, সেদিন আমি ঠাট্টা করে আক্ষেপ করেছিলাম, আহা, আমাদের মায়ের আমলে যদি এটি হতো, তাহলে সে ভদ্রমহিলা সারা জীবন এমন বেড়া আগুনে পুড়ে মরতেন না। ঠাট্টাই, তবু আক্ষেপের কোথাও একটু সত্যি কি ছিল না? আজ মনে হচ্ছে আমাদের মায়ের জীবনে তেমন সুযোগ এলে আমাদের কি দশা ঘটত। শোভন চলে যাবার পর থেকে ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। শুনি ছোট বোনটাকে প্রাণতুল্য ভালোবাসে, সেটাকে ওর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কি নিষ্ঠুরতা! নিজের ছেলেকেই আমার একটা হৃদয়হীন পিশাচ মনে হচ্ছে। অথচ কারণটা কি? শুধু জেদ, অহমিকা, শুধু রুচির অমিল, শুধু মতের অমিল, হঠাৎ বনিয়ে থাকতে পারার অক্ষমতা। কিন্তু ওই অমিলের কারণগুলো যদি শুনিস, মনে হবে সবই ঠাট্টা। একজন চেয়েছে জীবনযাত্রার প্রণালীটা সম্পূর্ণ পাশ্চাত্যধর্মী হোক, অন্যজন চেয়েছে প্রণালীটা পাশ্চাত্যধর্মী হয় হোক, তবু তাতে প্রাচ্যের একটু আভাস মেশানো থাক। ছেলেমেয়েরা সাহেব হোক, তাতে ক্ষতি নেই, কিন্তু তারা যে আসলে বাঙালি সেটা যেন ভুলে না যায়। অতএব প্রথম জন বলেছে খিচুড়ি চলবে না, যা হবে তা একরকম হবে। অপরজন বলেছে জন্মসূত্রটা তো এড়াতে পারবে না, ওটা তো বদলাবার বস্তু নয়। অতএব শেষ পর্যন্ত বিরোধটা গিয়ে ঠেকেছে সংঘর্ষে। এক হিসেবে দোষটা আমার ছেলেরই, বেড়ালটাকে পয়লা রাত্রিরেই কাটতে হয়। প্রথম দিকে আত্মমহিমা অথবা উদারতা দেখাতে
অথবা নিতান্তই মোহাচ্ছন্ন বশ্যতায় বেড়ালকে ইচ্ছে মতো খেলতে দিয়েছ তুমি। এখন হঠাৎ সে পাতে মুখ দিয়েছে বলে তলোয়ার বের করে কাটতে চাইবে কেন? ভালোবাসার বশ্যতা এক, আর নিরুপায়ের ভূমিকায় অন্ধ সমর্থন আর এক। এ যুগের পুরুষরা ওই বিভেদটার সীমারেখা নির্ণয় করতে অক্ষম হয়েই তো জীবনে অনিষ্ট ডেকে আনছে। মনে হচ্ছে সমাজের চাকাটা হঠাৎ যেন আমূল ঘুরে গেছে। যেখানে একটু নড়লে কাজ ঠিক হতো, সেখানে ওই একেবারে উল্টোটা চোখে কেমন ধাক্কা মারছে। জানি না আমার বড় ছেলের সংসারেও আবার এই ঢেউ এসে লাগে কিনা। সেখানেও তো অমিলের চাষ। আর ওই ছেলে মেয়ে নিয়েই। মোহনের মতে ছেলে মেয়েদের দোষ ত্রুটি হলে বুঝিয়ে শিক্ষা দিয়ে সংশোধন করা উচিত। মোহনের বউয়ের মত পিটিয়ে শায়েস্তা করাই একমাত্র উপায়। এ বিষয়ে সে আমাদের পিতামহী প্রপিতামহীদের সঙ্গে একমত। আসলে গ্রাম্যতা বস্তুটা একটা চরিত্রগত ব্যাপার। ওটা শহুরে জীবনের পরিবেশ পেলেই নিশ্চিহ্ন হয়ে যাবার নয়। অথচ আবার দেখছি মোহন ছেলেকে একটু কঠিন কথা বলে শাসন করতে গেলে তার বউয়ের এমনই প্রাণ ফেটে যায় যে তদ্দণ্ডে ছেলেকে মাথায় তুলে আদর করতে বসে দেখিয়ে দেখিয়ে। মা বাপের এই দ্বন্দ্বযুদ্ধে ওরা খানিকটা বেশ মজা পায়। আবার কখনো ওদের উলুখড়ের দশা ঘটে। বিরোধ পদে পদেই। একজনের মতে ওদের খাওয়া নিয়ে জুলুম করা পীড়নেরই নামান্তর, অন্যজনের মতে অহরহ জগতের যাবতীয় পুষ্টিকর খাদ্য তাদের একটি ক্ষুদ্র উদরভাণ্ডে চালান করে দেবার তালে সর্বদা জুলুম করায় মাতৃকর্তব্য। অন্যদিকেও মোহনের ইচ্ছা তার অধস্তনেরা অফিসেই বিরাজ করুক, বসের বাড়িতে এসে বসগিন্নিকে বৌদি ডেকে চাকরগিরি না করুক। অথচ মোহনের বউয়ের ইচ্ছে তার স্বামীর অধস্তনেরা সবাই এসে তার পায়ে পড়ুক, যেন বসগিন্নি মরতে বললে মরে আর বাঁচতে বললে বাঁচে। মোহনের মতে যা করবে মাত্রা রেখে। বন্যা ত্রাণ তহবিলে মোটা চাঁদা দিতে চাও দাও, স্লোগান দিয়ে পথে নেমে পড়বার অথবা অভিনয় করতে স্টেজে উঠবার কি দরকার? বউয়ের মতে সেটাই জরুরি দরকার। মোহন যদি বলে বউয়ের রাত 10টা পর্যন্ত বাইরে আড্ডা দেওয়াটা বাড়াবাড়ি, বউ পরদিন রাত 11টায় বাড়ি ফেরে তার মহিলা সমিতির কাজের ছুতোয়। তবু নাকি মোহনের বউ তার বন্দি জীবনকে ধিক্কার দেয়। এ শুধু আমার সংসারের কথা নয়, প্রায় সব সংসারেরই কথা। হয়তো কলসি থেকে দৈত্যকে বার করলে এই দশাই ঘটে, অথবা দৈত্যটা বেরিয়েই ছাড়ত। এ যুগের হতভাগারা সেটাই লোক চক্ষে আড়াল দেবার জন্যে বশংবদ স্বামীর ভূমিকা অভিনয় করে চলে, যতক্ষণ না শেষ পর্যন্ত অসহ্য হয়ে ওঠে। এক যুগের পাপের প্রায়শ্চিত্ত অপর যুগ করে, এই বোধহয় ইতিহাসের নিয়ম। কিন্তু ইতিহাসটা যখন প্রিয়জনের জীবনে আবর্তিত হয়, তখন নির্লিপ্তের ভূমিকায় থাকা শক্ত বই কি। ভেবেছিলাম ওতে পটু হয়ে গেছি, দেখছি ধারণাটা মজবুত নয়। শেষদির চিঠি বকুল কখনো পাওয়া মাত্র তাড়াতাড়ি যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে না, কিন্তু আজ পড়ল লেটার বক্সের কাছ থেকে একটুখানি সরে এসেই। আজকে ওর মনে হলো হয়তো একটা ভালো খবর বয়ে এনেছে চিঠিটা। হয়তো চিঠি খুলেই দেখবে পোড়ারমুখী মেয়েটা হঠাৎ এসে হাজির হয়েছে রে বকুল। দেখে প্রাণটা জুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে তাই চিঠি লিখতে বসলাম। এই ধরনের একটু আশা নিয়ে তাড়াতাড়ি চোখ বোলাতে গিয়ে বকুল যেন মাটির সঙ্গে আটকে গেল। এ কি খবর? এ কোন ধরনের কথা? বকুল নিচতলার বসবার ঘরটাতেই বসে পড়ল। চিঠিখানা আর একবার উল্টে নিয়ে গোড়া থেকে পড়তে শুরু করলো। আবার খানিকটা পড়ে মুড়ে রাখলো। মনে পড়ল বিবাহ বিচ্ছেদ বিল যেদিন পাশ হলো, লিখেছিল বটে ওই কথাটা শেষদি। লিখেছিল, আমাদের মা বেঁচে থাকতে যদি এই আইনটা চালু হতো রে বকুল, ভদ্রমহিলা হয়তো। কিন্তু প্রয়োজন যেখানে তীব্র, আইনের সুবিধে কি সেখান পর্যন্ত পৌঁছয়? ওই সুযোগ বস্তুটা তো অপব্যবহারের
ব্যবহার হয় বেশি, নইলে শোভনের বউ। ভাবনায় ছেদ পড়ল। হঠাৎ বাইরে রীতিমতো একটা শোরগোল শোনা গেল। অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে কলরব করে আসছে, হইচই করছে, কাকে যেন ডাক দিচ্ছে। পাশের খোলা দরজাটার দিকে তাকিয়ে দেখল বকুল। একটা খোলা ট্রাঙ্ক ভর্তি এক দল ছেলে মেয়ে এসে এ বাড়ির সামনেই গাড়িটাকে থামিয়েছে। তাদের সকলের হাতে একখানা করে রঙিন রুমাল। ঊর্ধ্ববাহু হয়ে তারা সেই রুমাল উড়িয়ে পথ পথ করে নাড়ছে, আর দুর্বোধ্য একটা শব্দের চিৎকারে কাকে যেন ডাকছে। বকুল বুঝতে পারল না ওরা কে, ওদের সাজসজ্জাই বা এমন অরুচিকর কেন। ছেলেগুলো টাইট ট্রাউজারের ওপর একটা করে বহুবর্ণ রঞ্জিত কলার দেওয়া গেঞ্জি পরেছে, সেটাও আবার এমন টাইট যে অবাক লাগছে। মাথা গুলিয়ে পড়ে দেহটাকে ওর খাপে খাপে ঢুকিয়েছে কি করে। আর মেয়েগুলো, চোখ বুঝতে ইচ্ছে হলো বকুলের। ইঞ্চি কয়েক কাপড়ে তৈরি যে ব্লাউজগুলো পরেছে তারা, তার হাতা আর গলা এতখানি কাটা যে মনে প্রশ্ন জাগে ওই কয়েক ইঞ্চি কাপড়ই বা খরচ করা কেন। আর শাড়ি কি ওরা পরতে শেখেনি এখনো? তা নইলে অমন অদ্ভুত রকমের শিথিল কেন? কোমরের বাঁধন কোমর থেকে খসে পড়ে বেশ খানিকটা নিচে নেমে গিয়ে ভেতরের সায়াটাকে দৃশ্যমান করে তুলেছে। আঁচলের যে সামান্য কোণটুকু কাঁধে থাকবার কথা, সেটুকু কাঁধ থেকে নেমে হাতের ওপর পড়ে আছে। চুল রুক্ষ, আলুথালু, হাত ন্যাড়া। দু একজনের কানে এত বড় বড় দুল ঝুলছে, যেটা ওই ন্যাড়া হাতের সঙ্গে বিশ্রী, বেমানান। হাত তুলে রুমাল ওড়ানো আর উল্লাস ভঙ্গির ফলেই বোধ করি বেশ বাস এমন অসংবৃত। মনে হচ্ছে ওই স্বল্পাবৃত দেহটা বোধ করি এখনই পুরো অনাবৃত হয়ে যাবে। আর চুলগুলো, জীবনে তেল তো দূরস্থান, চিরুনিও পড়েনি যেন। কে এরা? এদের ভঙ্গি বা এমন অশ্লীল কেন? এমনিতে তো দেখে ভদ্রঘরের ছেলে মেয়ে বলেই মনে হচ্ছে। ভদ্রঘরের ছেলে মেয়েরা এমন কুৎসিত অঙ্গভঙ্গির মাধ্যমে উল্লাস প্রকাশ করে? আর ওই চিৎকার, শেয়ালের ডাকের মতো একটা বিচিত্র হু ধ্বনি দিয়ে দিয়ে সমস্ত রাস্তাটাকে যেন মুহূর্তে সচকিত করে তুলল ওরা। হয়তো উদ্দেশ্যটা তাই, ওদের পার্শ্ববলয়ে যারা রয়েছে তাদের সচকিত করে তোলা, তাদের দৃষ্টি আকর্ষণ করা, এটাই লক্ষণীয় হবার পদ্ধতি ওদের। এ ধরনের বলগা ছাড়া উল্লাসধ্বনি একমাত্র খেলার মাঠেই দেখা যায়। এরকম উল্লাস ভঙ্গি বারোয়ারি পূজার বিসর্জনকালে ধুনুচিহ্নিত। কিন্তু এ বাড়ির দরজায় থেমেছে কেন ওরা? ডাকাডাকি করছে কাকে? ওদের বেশ বা সে আচরণ ভঙ্গিতে কোনো রাজনৈতিক পার্টি বলেও মনে হচ্ছে না। নেহাতি একটা অভব্য বেপরোয়া হুল্লোড়ের দল, দল বেঁধে কোথাও চলেছে। এ বাড়ির কাউকে ডেকে নিতে এসেছে বোধহয়। কিন্তু ওই দলে এ বাড়ি থেকে কে যাবে? তবে কি? ভাবতে হলো না বেশিক্ষণ। যাকে ডাকাডাকি করছে সে নেমে এলো সাজসজ্জা সমাপ্ত করে। এই ঘর দিয়েই বেরোবে। হাতের ব্যাগ লোফালুফি করতে করতে ঢুকে এলো। আর এখানে বকুলকে দেখে ঈষৎ থমকে গিয়ে বলে উঠল, আপনি এখানে বসেছে? অপূর্বর মেয়ে। বকুল প্রায় বিহ্বল হয়েই তার নাতনির দিকে তাকিয়ে দেখল। এই সাজে সেজে ওই অসভ্য ছেলেগুলোর সঙ্গে হুল্লোড় করতে যাবে অপূর্বর মেয়ে? ও মেয়ের অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা জানা আছে বকুলের। তবু চোখের সামনে ওকে দেখে আর ওদের সঙ্গীদের দেখে বকুল যেন এখন একটা অসুচি স্পর্শের অনুভূতিতে ছিটিয়ে গেল। ব্লাউজের গলা এবং পিঠের কাট এত নামিয়ে ব্লাউজটা গায়ের সঙ্গে আটকে রেখেছে কি করে সত্যভামা? নাভির এত নিচে শাড়িটাকে পরেছে কি করে? ওই নখগুলো এত লম্বা লম্বা হলো কি করে? ও কি নিজেই বুঝে ফেলেছে ওর ওই দেহখানা ছাড়া আর কোনো সম্বল নেই, নেই কোনো সম্পদ? তাই ওই দেহটাকেই, কি অশ্লীল, কি অরুচিকর!
তবু ওর কথার উত্তর দিতে হলো, কারণ ও এ বাড়ির, ও অপূর্বর মেয়ে। বকুল বলল, ওরা কি তোকেই ডাকতে এসেছে নাকি? হ্যাঁ তো, কৃত্রিম একটা গলায় অবাঙালির মুখের বাংলা উচ্চারণের মতো উচ্চারণে বলে ওঠে সত্যভামা। পিকনিকে যাচ্ছি আমরা। ওরাই সঙ্গী? তবে কোথায় পিকনিক? কি জানি। অপূর্বর মেয়ে তার 1/8 প্রমাণ ফলস নখ বসানো হাত দুটো একটি অপূর্ব কায়দায় উল্টে বলে, যেখানে মন চাইবে টাটা। একটি লীলায়িত ছন্দে কোমর দুলিয়ে ঘরের সামনের সিঁড়ি দুটো ডিঙিয়ে নেমে গেল ও। সঙ্গে সঙ্গে ওই ট্রাকের মধ্যে একটা প্রচণ্ড উল্লাস রোল যেন ফেটে পড়ল। এসেছে এসেছে। একটা ছুঁচলো দাড়িওয়ালা ছেলে হঠাৎ রুমালখানা হাত থেকে ছেড়ে বাতাসে উড়িয়ে দিয়ে সুর করে গেয়ে উঠল, এসে গেছে বিপিন সুধা, বাতের ওষুধ আর খেও না। কিন্তু বকুল কেন অপলক তাকিয়ে আছে? বকুল কি মুখটা ফিরিয়ে নেওয়া যায় এ কথা ভুলে গেছে? তাই বকুল তাকিয়ে তাকিয়ে দেখল, টপাস করে ট্রাক থেকে একটা ছেলে লাফিয়ে নেমে পড়ে প্রবোধচন্দ্রের প্রপৌত্রীকে 2 হাতে ধরে উঁচু করে তুলে ধরল। আর ট্রাকের ওপর থেকে গোটা 2 ছেলে ঝুঁকে পড়ে বাগিয়ে তুলে নিল তাকে। বিরাট গর্জন করে গাড়িটা ছেড়ে গেল। সমবেত কণ্ঠে একটা ইংরেজি গানের লাইন শুনতে পাওয়া গেল। বাজলো সুর। সেই সুরটা অনেকক্ষণ পর্যন্ত শুনতে পেল বকুল। কিন্তু সেই সুরে কি একেবারে আচ্ছন্ন হয়ে গেল বকুল? তাই অনড় হয়ে বসেই রইল। বকুলের মা একদা বিধাতার কাছে মাথা কুটে এই হতভাগা দেশের মেয়েদের বন্ধনগ্রস্ত জীবনের মুক্তি চেয়েছিল তার মাও। সেই প্রার্থনার বর কি এই রূপ নিয়ে দেখা দিচ্ছে? এই মুক্তিই কি চেয়েছিল তারা? তাদেরই ঘরের মেয়ের এই স্বচ্ছন্দ বিহারের বিকাশ দেখে স্বর্গ থেকে পুলকিত হচ্ছে তারা। বকুল একটু আগেও ভাবছিল ওরা কে, ওরা কোন সমাজ থেকে বেরিয়ে এসেছে। বকুল এখন তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। ওরা প্রবোধচন্দ্রের সমাজ থেকেই বেরিয়েছে। হয়তো প্রবোধচন্দ্রের দাদা সুবোধচন্দ্রের যে প্রপৌত্রী সাইকেলে ভারত ভ্রমণ করতে বেরিয়েছে, সেও এমনই প্রগতিশীল। সেও হয়তো ধরে নিয়েছে অসভ্যতাটা সভ্যতার চরম সীমা, ধরে নিয়েছে উচ্ছৃঙ্খলতাই মুক্তির রূপ, ধরে নিয়েছে সব কিছু ভাঙাই হচ্ছে প্রগতি। সুবর্ণলতা, তোমার কান্নায় উদ্ব্যস্ত হয়ে কূঢ় বিধাতা তোমার জন্য একটি কুটিল ব্যঙ্গের উপঢৌকন প্রস্তুত করছিলেন। অথবা একা তোমার জন্যে নয়, তোমার দেশের জন্যে। অনেকক্ষণ পরে বকুল 3 তলায় নিজের ঘরে উঠে এলো। আর তখনই ওর আচ্ছন্নতা কেটে সহজ চিন্তা ফিরে এলো। এরাই সমাজের সব খানিকটা নয়, ওই পিকনিক পার্টিরা। পারুলের চিঠিখানা আবার তুলে চোখকে মেলে দিল বকুল তার ওপর। কিন্তু শম্পা নামের সেই হারিয়ে যাওয়া মেয়েটা কি সত্যিই হারিয়ে গেল সমাজ থেকে, পৃথিবী থেকে, আলোর জগৎ থেকে? হয়তো আলোর জগৎ সেই হিসেবই দেবে, কিন্তু শম্পার হিসেব তো চিরদিনই সৃষ্টি ছাড়া। তাই ওর মতে ও একটা উজ্জ্বল আলোর জগতে বাস করছে। অন্তত এখন ওর মুখে অন্ধকারের চিহ্ন মাত্র নেই। যদিও পরিবেশটা দেখলে ওর মা বাপ বা পরিচিত জগৎ হয়তো মূর্ছাহত হয়ে পড়ে যেত। মানিকতলায় একটা মাঠ কোটার নড়বড়ে বাঁশ পাখারির বারান্দায় বসে আছে ও একটা প্যাকিং কাঠের টুলে। সামনে জীর্ণ একখানা ক্যাম্বিসের চেয়ারে সত্যবান নামের সেই ছেলেটা। হিসেব মতো বলা যেতে পারে ওর জীবনের শনি অথবা রাহু।
সত্যবান নিজেও নিজেকে সেই আখ্যায় দিয়েছে, সর্বদাই বলেছে আমি তোমার শনি, রাহু, কেতু। কি কুক্ষণে যে আমার সঙ্গে দেখা হয়েছিল তোমার, এখনো বলছিল সেই কথাই। আরও একজন বারান্দায় উঠে এলো বাঁশের সিঁড়ি দিয়ে। সত্যবানের চেয়ে কিছু বড় বলে মনে হয়। চেহারাটা নিতান্ত হতভাগ্যের মতো, আধময়লা একটা পায়জামা শার্ট পরা, চুলগুলো তেল অভাবে রুক্ষ। ছেলেটার হাতে 2-3টে ঠোঙা, সেগুলো নামাতে নামাতে বলে, উহ, এত দেরি হয়ে গেল, রাস্তায় তো সবসময় মেলার ভিড়। শম্পা বলে ওঠে, যাক বাবা, তুমি এসে গেছো বংশীদা, বাঁচলাম। এই অকৃতজ্ঞ লোকটা না আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছিল প্রায়। আর বেশি দেরি করলে তুমি হয়তো আমাকে আর দেখতেই পেতে না। বংশী একটা ঠোঙা খুলে একটা কমলা লেবু বার করে ছাড়াতে ছাড়াতে বলে, তা ওরকম দুর্ব্যবহার করার কারণটা কি? সেই পুরনো কারণ, কি কুক্ষণে দেখা হয়েছিল। আগে তবু বলছিল ওই আমার জীবনের শনি, এখন উল্টো গাইছে, বলছে আমিই নাকি ওর জীবনের শনি। আমার সঙ্গে দেখা হয়ে স্তক ওর সুখ গেছে, স্বস্তি গেছে, ফুর্তি গেছে, শেষ পর্যন্ত পা দুখানাও গেল। বংশী ছাড়ানো লেবুর কোয়াগুলো লেবুর খোসার আধারে রেখে সত্যবানের দিকে বাড়িয়ে ধরে বলে, নে খা। তারপর একটু হেসে বলে, জাম্বোটার কি ধারণা তুই গুন্ডা লাগিয়ে বোমা ফেলিয়ে ওর পা উড়িয়ে দিয়েছিস? তা নয়, ওর ধারণা আমার গ্রহ নক্ষত্রই গুন্ডা হয়ে ওর পিছু পিছু ধাওয়া করে ওকে পেড়ে ফেলেছে। গ্রহ নক্ষত্র? সেটা আবার কি বস্তু রে শম্পা? সেটা একটা ভয়ঙ্কর বস্তু বংশীদা। ইহ পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছুই নাকি ওই ওনাদের নির্দেশে। হিমালয় পাহাড় থেকে তৃণখণ্ড পর্যন্ত সবাই ওনাদের অধীনে। তাহলে তো কোনো বালাই নেই রে। বংশী বলে, এখন এই মশলাপাতিগুলো নিয়ে যা, রান্নাটা করে ফেল। বংশীদা, সত্যবান প্রায় আর্তনাদ করে ওঠে, তুমি ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবে কিনা? আমি দিয়ে আসবো? ও কি নাবালিকা নাকি? তারও অধম। এমন বোকার মতো বলো না বংশীদা, ও যেন আমার মাথার পর্বত ভার হয়ে চেপে বসে আছে। উফ, দেখছো বংশীদা, একেই বলে অকৃতজ্ঞ পৃথিবী। শম্পা ঠোঙাগুলো গুছিয়ে নিয়ে দেখতে দেখতে বলে, আবার কেন গাজর নিয়ে এলে বংশীদা? ওই গাঁয়াটা তো গাজরের ঝোল খেতে চায় না। সত্যবান উত্তেজিতভাবে বলে, এভাবে চালিয়ে চললে আমি আর কিছুই খাবো না বংশীদা। এই জীবন আমার অসহ্য হয়ে উঠেছে, আমায় তোমরা নিশ্চিন্তে মরতে দাও। শান্তিতে মরতে দেব? শম্পা গুছিয়ে বসে পা দোলাতে দোলাতে বলে, দেখছো বংশীদা, কি তুচ্ছ জিনিসটাই চাইছেন বাবু, শান্তিতে মরা। ভারী সস্তা না? বলি, তুমি আমায় শান্তিতে মরতে দিলে? আমি তোমায় বলেছিলাম গোয়েন্দার মতো আমার পিছু নিয়ে নিজে অশান্তিতে মরতে আর আমায় অশান্তিতে মারতে? বংশী হেসে ওঠে, কে কাকে কি বলে জাম্বো? ইহ পৃথিবীতে কে কাকে দিয়ে বলে টলে কি করাতে পারে বল? যার ঘাড়ে যা চাপে, যে যার ঘাড়ে চাপে, যে মহিষী পেতনিটি তোর ঘাড়ে চেপে বসেছে, সে তোকে মরার পরেও ছাড়বে মনে করছিস? হয়তো 7 জন্ম তোর পিছু পিছু ধাওয়া করে বেড়াবে। বংশীদা, আমায় পেতনি বললে? আহা, লক্ষ্য করিস তার আগে একটা উচ্চাঙ্গের বিশেষণ জুড়েছি, সেটা আরও বিচ্ছিরি। সত্যবান সামনের টুলটার ওপর একটা ঘুষি বসিয়ে বলে, যার সবটাই বিচ্ছিরি তার কোনখানটাকে আর ভালো বলবে? এই যে তুমি একটা প্রতিষ্ঠাপন্ন ঘরের মেয়ে, তোমার উচ্চ বংশের মুখে চুনকালি লেপে বাবা মার মাথা হেট করে দিয়ে বাড়ি থেকে পালিয়ে এসে আমার মতন একটা হাব হাতে লক্ষ্মী চারার সঙ্গে সঙ্গে ঘুরছ, এর মধ্যে কোনখানটা ভালো শুনি? শম্পা ওর কথার মাঝখানে বাধা দেয়নি, শুধু কৌতুকের মুখে তাকিয়েছিল। এখন হেসে বলে ওঠে,
দেখেছ বংশীদা, আমার হাওয়া লেগে লেগে জাম্বুবাবুর ভাষা জ্ঞানের কতটা উন্নতি হয়েছে লক্ষ্য করেছ? প্রতিষ্ঠাপন্ন, উচ্চ বংশ, আরও কি যেন একটা। না, আমার ক্যাপাসিটি স্বীকার করতেই হবে তোমায় বংশীদা। বংশী সস্নেহে হেসে বলে, ছোড়াকে সর্বদা অত জ্বালাস কেন বল দেখি শম্পু? ওই ওই সত্যবান রেগে রেগে বলে, ওর নাম হচ্ছে ওর ভালোবাসা। যা, এতদিনে তাহলে আমার স্বরূপ চিনলে। শম্পা আরও জোরে জোরে পা দোলাতে দোলাতে বলে, তাহলে আর বৃথা বিদ্রোহ করতে চেষ্টা করো না। শম্পা, সত্যবান হতাশ গলায় বলে, সত্যি আমি শান্তিতে মরতে চাই। যে যা চায় তা যদি পেত তাহলে তো পৃথিবীর স্বর্গ হয়ে যেত হে মশাই। আমি তো একখানি চতুষ্পদী জীব চেয়েছিলাম, পেয়েওছিলাম। কালক্রমে সেই দ্বিপদেই দাঁড়ালো। চারখানার দুখানা গেল, তবেই বোঝো। বংশী হেসে বলে, তোদের এ ঝগড়া তো সারা জীবনেও মিটবে না। চালা বসে বসে, আমি তোর বাসন মাজবার জলটা তুলে এনে দিই। বংশী চলে যায়। সত্যবান চড়া গলায় বলে ওঠে, কেন? জলই বা তুলে এনে দেওয়া হবে কেন? বস্তির ওই সব মেয়েদের মতো টিপ কলে গিয়ে কোদল করে করে বাসন মাজাই বা হয় না কেন? শম্পা অম্লান গলায় বলে, ওই কোদলটা রপ্ত করবার সময় পাচ্ছি না যে, তোমার সঙ্গে কোদল করতে করতেই। সত্যবান ওর দিকে তাকিয়ে গভীর গলায় বলে, সত্যি বলছি শম্পা, তোমার এই আত্মত্যাগ, না তা নয়, আত্মহত্যা আমাকে যেন বেঁধে মারছে। শম্পা হঠাৎ হাততালি দিয়ে বলে ওঠে, আচ্ছা, আরও দুটো বাড়ল, আত্মত্যাগ, আত্মহত্যা। না, আর কিছুদিনের মধ্যেই তোমাকে একখানি অভিধান করে তুলতে পারবো। বংশীদা, ও বংশীদা, শুনে যাও। সত্যবান আর কথা বলে না, টুলটার ওপরই হাত জোর করে মাথা ঝুঁকিয়ে বসে থাকে। শম্পা একটুক্ষণ তাকিয়ে দেখে, লোকটাকে যেন একটা ধ্বংসস্তূপের মতো দেখতে লাগছে। শম্পা কি ব্যর্থ হবে? তাই কখনো হতে পারে? ওকে বাঁচাতেই হবে। তা ভিন্ন শম্পার বাঁচবার উপায় কি? ওর আবেগকে প্রশমিত হতে দেবার জন্যে সময় দিতে শম্পা চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আর হঠাৎ একটা চিন্তায় যেন আশ্চর্য একটি কৌতুকের স্বাদ পায়। মাঠকোঠার বাখারি ঘেরা বারান্দায় বসেও আকাশের রং তো সমানই নীল লাগছে। ভাবতে গিয়েই পিসির ঘরের সামনে সেই ছাদের বারান্দাটায় দাঁড়িয়ে পড়ল শম্পা, যেটাতে অনেক দিন দাঁড়ায়নি, যেটা থেকে সহজে কাছে আসতে দেয় না শম্পা। আসতে চাইলেই প্রায় হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। ছাদের বারান্দায় সামনের আকাশটাও একই রকম নীল। ওই হালকা নীলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে শম্পা একটি প্রিয় পরিচিত কণ্ঠের ডাক শুনতে পায়। শম্পা, তুই এতদিন কোথায় ছিলি রে? আমরা তোকে খুঁজে খুঁজে। শম্পা ওই কণ্ঠের অধিকারিণীকে দু হাতে জড়িয়ে ধরে বলে, আমি যে হারিয়ে গিয়েছিলাম পিসি। তারপর পিসি তার সুন্দর ছিমছাম ঘরটায় টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে বলে, বল তোর হারিয়ে যাওয়ার গল্প। হারিয়ে গিয়ে কোথায় গিয়ে পড়েছিলি? শম্পা দুই হাত উল্টে বলে, হনলুলুও নয়, কামস্কাটটাও নয়, স্রেফ নিজের মধ্যেই হারিয়ে মরেছি, হারিয়ে বসে আছি। এ থেকে আর খুঁজে নিয়ে আসতে পারবে না আমায়। পিসি আসতে বলে, কিন্তু তোর মা, বাবা? শম্পা মাথা নিচু করে বলে, পিসি, তোমরা তো সাবিত্রীর কাহিনী বলো, বেহুলার কাহিনী বলো, ওদের মা বাবার কথা তো বলো না। তবু তোকে এমন পাষাণী ভাবতে ইচ্ছে হয় না রে শম্পা। শম্পা আসতে বলে, পিসি, আমি তাদের কাছে এসে দাঁড়াবো, মাথা নিচু করে আশীর্বাদ চাইব?
বলবো বাবা, স্বামীর সঙ্গে শত দুঃখ বরণ, এ তো এদেশেরই গল্প। সাবিত্রী, দময়ন্তী, শৈবা, সীতা, চিন্তা, দ্রৌপদী, এদের গল্প তো তুমিই শুনিয়েছ ছেলেবেলায়, কিনে দিয়েছ এদেরই বই। আমার শুধু চেহারাটা আধুনিক, আমার শুধু কথাবার্তা এ যুগের, আমার শুধু গতিভঙ্গি বর্তমানের। আর কি তফাৎ আছে বলো? পিসি আস্তে জিজ্ঞেস করল, বিয়েটা কি হয়ে গেছে শম্পা? শম্পা মুখ তুলে হেসে বলে, অনুষ্ঠান ফনুষ্ঠান যে কিছু হয়নি সে তো বুঝতেই পারছো পিসি, তবে এই একটা আইনের লেখালেখি, ওটা না করে উপায় কি বলো? শুধু ওই তোমার কি বিবাহের চেয়ে বড় জিনিসটার দাবি তো ইহ সংসারে টেকে না। ওই লেখালেখির কাগজটুকু সঙ্গে না থাকলে তিষ্ঠতে দিত নাকি সংসার? একখানা মাঠকোঠার ঘরের সুখের ওপরও পুলিশ লেলিয়ে দেবে। তাই হাসপাতালেই ওই কর্মটি সেরে নিয়ে আপন অধিকার বলে ওকে হাসপাতাল থেকে বার করে এনে সুখে স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্ততায় আছি। তবে ওই যা বলেছিলে তুমি প্রথম নম্বরে, হতভাগা, হতভাগাই বটে। এখনো বলে কি না, ওর কোনো মানে নেই, একটা আস্ত মানুষের সঙ্গে একটা আধখানা মানুষের। ও, তুমি তো আমার সব কথা জানোও না। ওর বন্ধুর দলের কোনো এক পরম বন্ধু যে বোমা মেরে ওর পা দুখানা উড়িয়ে দিয়েছে। বাকি জীবনটা চাকা গাড়ি চড়ে বেড়াতে হবে হতভাগাকে। তা সেই কথাই বলে, একটা আস্ত মানুষের সঙ্গে একটা আধখানা মানুষের বিয়ে আইনসিদ্ধ নয়। তাছাড়া আমি তখন প্রায় জ্ঞান শূন্য রোগী। অতএব তুমি আমায় ছেড়ে কেটে পড়ো। শম্পা পিসির গায়ে মাথা রেখে নিজেকে এলিয়ে দিয়ে বলে, মুখটা বলে কি না, তোমার উপস্থিতি আমার অসহ্য। বাংলাটা খুব ভালো শিখে ফেলেছে বুঝলে। বলে, আমায় শান্তিতে মরতে দাও। বোঝো, আমি হেন একখানা ভাগ্যবতীকে হাতের মুঠোয় পেয়েও নেয় না। বলে বিদ্যেই হও, শান্তিতে মরতে দাও। বুঝছো তো? শুধু হতভাগা নয়, হাড় লক্ষ্মী ছাড়া। তারপর পিসি আরও কথা বলে, সেজ পিসিকেও তো একটা খবর দিতে পারতিস। শম্পা অপরাধী অপরাধী গলায় বলে, সত্যি খুব উচিত ছিল। কি বলবো পিসি, মাথায় আর মাথা ছিল না। বোমা তো ওর পায়ে পড়েনি, পড়েছিল আমার মাথায়। জ্ঞান গম্যি ছিল না। উদ্ভ্রান্ত হয়ে কেবল ওকে কি করে বাঁচিয়ে তুলব সেই চিন্তায়। ভাগ্যিস বংশীদা পেয়েছিলাম, তাই সেটা সম্ভব হলো। পিসি বলল, বংশীদাকে? শম্পা গভীর চোখে তাকালো পিসির দিকে, আস্তে বলল, বংশীদা কে বলে বোঝানো যাবে না পিসি, কিছুই বলা হবে না, দেখে বুঝবে। তুমি তো এক নজরেই বুঝবে। হ্যাঁ, ওকে তো আনতেই হবে। তোমাদের কাছে যেদিন আশীর্বাদ নিতে আসবো, একা কি পারবো? বংশীদা ওকে বলে, তোর বন্ধুরা তোর পা দুটো উড়িয়ে না দিয়ে মাথা উড়িয়ে দিতে পারত, এর থেকে ভালো হতো। মাথাটায় তো গোবর ছাড়া কিছু নেই, ওটা থাকলেই বাকি, গেলেই বাকি। বোঝো কি মজার লোক। হি হি করে হেসে ওঠে শম্পা। সত্যবান চমকে মাথা তুলে তাকায়, বলে, কি হলো, শুধু শুধু হঠাৎ হেসে উঠলে যে? শম্পা শিথিল ভঙ্গি ত্যাগ করে সোজা হয়ে বসে বলে, পাগল ছাগলরা তো তাই করে, কেউ শুধু শুধু হাসে, কেউ শুধু শুধু কাঁদে। সত্যবান সেই এক ফালি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, শুধু শুধু কেউ কাঁদছে না। শম্পা ওর দিকে তাকিয়ে বলে, বংশীদা ভুল বলে পাটার বদলে মাথাটা গেলে কম লোকসান হতো। গোবর ছাড়া তো কিছু নেই। দেখছি গোবর শুকিয়ে দিব্যি ঘুটে হয়ে উঠেছে, কথা ফেললেই কথা বুঝে ফেলতে পারছো। তবে আমি তো শুধু শুধু ছাড়া কারণ কিছু দেখছি না। সত্যবান হতাশ গলায় বলে, আচ্ছা তুমি কি সহজ করে কথা বলতে জানোই না, না বলবে না প্রতিজ্ঞা করেছ? শম্পা মৃদু হেসে বলে, জানো পিসিও ঠিক এই কথাই বলতো। আমি উত্তর দিতাম, যদি খুব সহজ আর সাধারণ কথাই বলতাম শুধু, ভালো লাগতো তোমার? সেই উত্তরটাই তোমাকেও দিচ্ছি।
না না, উত্তর তো নয়, প্রশ্ন। দাও এখন প্রশ্নের উত্তর। সত্যবান আস্তে মাথা নাড়ে, দিতে পারবে না। পারলে না তো? পিসি পারত, বলতো ধুর পাগল হয়েছিস।